বরিশালের সদর উপজেলার কাশীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক সহ মারা গেছেন অন্তত ৬ জন। আহত হয়েছেন ৭ জন। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়ক বন্ধ ছিল যান চলাচল। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর থেকে যাত্রী নিয়ে মহেন্দ্র নামের অটোরিকশাটি বরিশালের দিকে আসছিল। নগরীর কাশীপুর বাসতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। সেখানেই ৫ জনের মৃত্যু হয়। আমার গাড়িটা বাম পাশে আসলে, ঠিক আছে, ডাইন পাশে আর একটা গাড়ি যাইতেছে। মনে করেন বাম পাশে দেখছি ওদিক দিয়ে একটা মোটরসাইকেল আছে, ঢুকাই দিচ্ছে আর কি দিকে, ঠিক আছে, ঢুকাই দেওয়া মোটরসাইকেল মনে করেন মোটরসাইকেল লাগে আমার গাড়ি বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে পিছিয়ে ছিল ট্রাক, সেই ট্রাকে মনে করেন এক লাখ ট্রাকের ভিতরে দিয়েছিল। এরপর আর কিছু বলতে পারিনি, বুঝলি। বরিশাল থেকে যাইতেছিল একটা ট্রাক, এই ট্রাক আর মহেন্দ্রতে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা 10 জন পাঠাইছি হাসপাতালে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। নিহতদের 2 জন নারী। দুর্ঘটনার পর বরিশাল ঢাকা মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। আমাদের যে স্প্রেডার এবং হাইড্রোলিক হার্স কাটার, র্যাম জ্যাক এগুলি ইউজ করে আমরা ভিতর থেকে উদ্ধার করে আমাদের হাসপাতালের মাধ্যমে আমরা 4 জন ডেড বডি অলরেডি হাসপাতালে পৌঁছানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মাহবুব আলম তালুকদার। জানছি তার কাছে। জনাব মাহবুব, আমরা দেখতে পাচ্ছি এই হরতাল অবরোধ, টানা অবরোধ চললো, তারপরে গত কয়েকদিনে দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়ে গেছে। আমাদের কাছে প্রতিদিনই তথ্য আসছে, দুর্ঘটনার সংবাদ আসছে, দুর্ঘটনার অনেক প্রাণহানির। এর কারণ কি? ধন্যবাদ। হরতাল অবরোধের পরপরই মানুষের মোবিলিটি বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, মানে সাধারণভাবে স্বাভাবিক যে পরিবহন ছিল আমাদের দেশে যোগাযোগের ক্ষেত্রে, এটার ব্যাপকতা অনেক বেড়ে যায়, যে কারণে আপনার নিয়ম শৃঙ্খলা অনেকটা অবনতি দেখা দেয়। বিশেষ করে রাস্তাঘাটের ক্ষেত্রে যে সমস্ত গাড়িগুলি অনেক আনফিট সেগুলি চলতে শুরু করে, যে সমস্ত ড্রাইভারদের লাইসেন্সবিহীন তারাও অনেক সময় চালাতে শুরু করে। যেহেতু গতিশীলতার কারণেই এই সময় বিশৃঙ্খলা বেশি দেখা দেয়, যে কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়, নিয়ন্ত্রণহীনভাবেই যান চলাচল করে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গায় বাস খাদে পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আমরা দেখেছি। তো ওই স্থানটি, আমাদের প্রতিবেদক যখন সেখানে সরেজমিনে গিয়েছেন, তিনি জানতে পেরেছেন যে ওই স্থানটি ঝুঁকিপূর্ণ এবং প্রায় সেখানে দুর্ঘটনা ঘটে ওই বাঁকের মুখে। তো এরকম ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত থাকার পরেও এবং বারবার দুর্ঘটনা ঘটার পরেও কেন সেখানে ব্যবস্থা নেওয়া হয় না? এটার দায়িত্ব কার? এই ক্ষেত্রে আমাদের যে সরকার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছেন যে ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে চিহ্নিত করার পরপরই এটা ট্রিটমেন্ট করা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 2007 সালেই এই ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে চিহ্নিত করে, এবং 2009 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে এটার রিপোর্ট পেশ করা হয়, যার ভিত্তিতে গত বছর আমাদের যে সরকার এগুলোকে সংশোধন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। তবে ইতিমধ্যে এগুলো এখনো বাস্তবায়ন হয় নাই, যে কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। বলছেন যে 2007 সালে আপনারা চিহ্নিত করেন, 9 সালে রিপোর্ট দেন, গত বছর মানে 2014-তে, তার মানে 7 থেকে 14, 7 বছর লাগলো। এইটা 2015, এখনো সবগুলো ব্যবস্থা নেওয়া হয়নি। এত লম্বা সময় লাগার কারণ কি? সরকারি বিষয়টা দীর্ঘসূত্রিতা কাজ করার ক্ষেত্রে। তবে ইতিমধ্যে সেজন্য 8 বছর আমরা 2009 সালে রিপোর্ট পেশ করি বেসিক্যালি, কিন্তু আমরা কাজ করতে অনেক সময় লাগে। কিন্তু গভর্নমেন্ট ইতিমধ্যে যেহেতু পদক্ষেপ গ্রহণ করেছেন, তবে আমি একটা আপনাকে বলতে চাই, আপনার ঢাকা আরিচা মহাসড়কে মিশুকমণি যে স্পটে মারা গেলেন, এই স্পটটা কিন্তু আমরা আগেই চিহ্নিত করি, এবং এটা গভর্নমেন্ট কিন্তু ওনার মারা যাওয়ার পরে কিন্তু এটাকে সংশোধন করেন। মহাসড়কে মিশুকমণি যে স্পটে মারা গেলেন, এই স্পটটা কিন্তু আমরা আগেই চিহ্নিত করি, এবং এটা গভর্নমেন্ট কিন্তু ওনার মারা যাওয়ার পরে কিন্তু এটাকে সংশোধন করেন। তো এই ঝুঁকিপূর্ণ স্পটগুলিকে চিহ্নিত করার ফলে এবং ট্রিটমেন্ট করার ফলে কিন্তু দুর্ঘটনা অনেক কমে আসে। আমাদের দেশে কিন্তু 55 কিলোমিটার মধ্যে দুর্ঘটনাগুলি ঘটে। তবে যেহেতু সরকারিভাবে অলরেডি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এইটার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে, তবে যতদূর সম্ভব এগুলোকে সংশোধন করা দরকার, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট মহাসড়কে নসিমন, করিমন, ইজি বাইক এই ধরনের যানগুলো চলছে, আমরা দেখতে পাই অহরহ, অথচ এগুলো তো নিষিদ্ধ। তো সেইটা নিয়ন্ত্রণের দায়িত্ব কার? এগুলো বেসিক্যালি তো বিআরটি এর কাজ। বিআরটি নিষিদ্ধ যানগুলো এবং পুলিশ সাথে জড়িত।
তবে এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এই অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও করা যায় না, লোকালি অনেক সময় সমস্যা দেখা দেয়। তবে এইগুলোকে আর অবহেলা করা যাবে না। যে সমস্ত নিষিদ্ধ যান কোনোভাবেই রাস্তায় যেন উঠতে না পারে, এই জন্য সরকারিভাবে। ফরিদপুরের যে বাস দুর্ঘটনার কথা বলছিলাম আমি ভাঙ্গায়, তার দুর্ঘটনার পর আমরা দেখলাম যে আটক বাস চালক 2-1 দিনের মধ্যে জামিন পেয়ে যায়। এইটা কিন্তু আমাদের দেশের আরেকটা সমস্যা। এখন পর্যন্ত দেখবেন যে সমস্ত গাড়ি চালক বা ড্রাইভার যারা আপনার পানিশমেন্ট পাওয়ার কথা, তারা কিন্তু পানিশমেন্টটা ঠিকভাবে পায় না। আমি যদি আপনি বলতে চাই যে মিরেশ্বরায় যে দুর্ঘটনা ঘটলো, 40 জন ছাত্র মারা গেল, এখানে কিন্তু ড্রাইভারের মাত্র 3 বছর সাজা হয়। এটা কিন্তু একটা এর আগে সামান্য আমরা একটা দেখেছি নজির। মিশুক মুনির এবং হ্যাঁ। সেখানেই এটা হয় তারেক না। মাসুদ, সেই কিন্তু ঘটনাতেও। আমি যেটা আপনাকে বলতে চাই, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা ল্যাক অফ এনফোর্সমেন্ট। আমরা আইনটা এখন পর্যন্ত প্রয়োগ করতে পারি সঠিকভাবে না, কারণেই কিন্তু আমাদের সাধারণ নিরীহ মানুষ মারা যাচ্ছে। তা আমাদের দেশের যে বর্তমান সিচুয়েশন, আমরা যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করার মাধ্যমে আমরা দুর্ঘটনা কমাইতে পারবো, এটা অনেকটা সম্ভব হবে না। তবে আমরা বিহেভিয়ার চেঞ্জ বা এনফোর্সমেন্ট মাধ্যমে আমরা অনেক দুর্ঘটনা কমে আনতে পারি ইচ্ছা করলে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে এবার একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।